নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে, আপনাদের পরিবার এবং প্রিয়জনদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। আজকের পর্বে আমরা জানব পৌষ পার্বণ কেন পালন করা হয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে। বাঙালিদের 12 মাসের 13 পার্বণের মধ্যে ইংরেজি বছরের শুরুতে যে পার্বণ শুরু হয় সেটি হলো পৌষ পার্বণ। এই পৌষ পার্বণে প্রত্যেকটি বাঙালি বাড়িতে পিঠে পুলির আয়োজন হয়। কেন হয়, এই উৎসবের সঙ্গে পিঠে পুলি কেন জড়িত, সেটি জানবো আজকের পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৌষ পার্বণকে নিয়ে আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে। অজানা তথ্য জানতে হলে ভিডিওগুলোর লিংক রয়েছে এন্ড স্ক্রিনে, দেখে ফেলুন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি ইংরেজি বছরের সর্বপ্রথম উৎসব। মকর সংক্রান্তি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পালন করা হয়, তবে হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে রয়েছে নানা রকমের লোকগাথা। মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম সরসজ্জা ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। আবার শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনি দেবের বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। এছাড়াও শোনা যায় এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে। সেই জন্যই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়। সংক্রান্তি কথার অর্থ গমন করা। নিজের কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। শুভ কাজগুলি শুরু হয় এই দিন থেকেই। আবার নতুন ফসল তোলার উৎসব হলো মকর সংক্রান্তি। এই দিন দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। মনে করা হয় মকর সংক্রান্তি মরশুমের নতুন ফসল ওঠার প্রথম দিন। সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে বাঙালিদের বেশ কয়েকটি নিয়ম আচার। এই বিশেষ দিনে দূরে কোথাও যাত্রা করা উচিত নয়, এমনটাই বিশ্বাস, এবং অন্য কোথাও গেলে রাতেই বাড়ি ফিরে আসার নিয়ম রয়েছে। সংক্রান্তির আগে বাঙালিরা ঘর বাড়ি, রান্নার বাসন কোসন, রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করেন। অশুভ শক্তিকে বিদায় জানান এই দিনে। পৌষ সংক্রান্তির পিঠে পর্ব একটি বিশেষ অনুষ্ঠান। দেবতাদের পুজোতে পিঠের অর্ঘ্য প্রদান আমাদের দেশে প্রাচীনকাল থেকেই চলে আসছে। মধ্যযুগে ধর্ম পূজায় মদ্য, মাংস ইত্যাদির সঙ্গে নৈবেদ্য এবং পিঠেও দেওয়া হতো। সেই পুজোর প্রসাদে উপস্থিত সকলেই তৃপ্তি লাভ করতেন। বছরের নানা সময়ে নানা প্রকার পিঠে দিয়ে দেবতাদের তৃপ্তি বিধানের ব্যবস্থা রয়েছে আমাদের দেশে। গ্রীষ্মকালে পিঠে পুলি খাওয়া রুচিকর নয়, এতে শরীর খারাপ হতে পারে। তাই বর্ষা এবং শীতকালেই এই জাতীয় অনুষ্ঠানের বাহুল্য লক্ষ্য করা যায়। আর এই সময় নতুন ফসল ওঠে। বছরের বিভিন্ন সময় অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তির দিনের পৌষ পার্বণ সবচেয়ে বেশি জনপ্রিয়। শোনা যায় অতি প্রাচীনকালে নতুন বৎসর শুরু হতো সৌর মাস মাঘের প্রথম দিন থেকে। হিন্দু পঞ্জিকা মতে এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ গতি শুরু হয়। সূর্য তার দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করে। পৌষ সংক্রান্তির দিনে মকর রাশিতে আশ্রয় করে এবং ক্রান্তি রেখার ওপর সামান্যকাল অবস্থান করে। এই জন্য এটি পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি ইত্যাদি নামেই পরিচিত। নিরক্ষরেখার উত্তরে অবস্থিত প্রাচীন হিন্দুদের কাছে সূর্যের উত্তরায়ণ গতিপথ সমাদরের ছিল, কারণ এই ঋতুতে আরামদায়ক সূর্যকিরণ পাওয়া যায় এবং উদ্ভিদ জীবনেরও পুনরাবির্ভাব ঘটে। এই জন্য সেই সময়ের হিন্দুরা সূর্যের উত্তরায়ণ প্রবেশ ক্ষণটিকে অর্থাৎ পৌষ সংক্রান্তি উৎসবের আয়োজন করতেন। এদিন তারা পিতৃপুরুষ এবং বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড় দিয়ে
তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চালের গুঁড়ো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠে তৈরি করতেন। এই জন্যই পৌষ সংক্রান্তির দিনে আমরা পিঠে খাই। পৌষ সংক্রান্তির আরেক নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি। এই জন্যই দেখা যায় পৌষ সংক্রান্তিতে যে পিঠে পুলি তৈরি হয় তা প্রথমে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয়, পাখি পশুদের খাওয়ানো হয়, তারপরে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে সকলে সে পিঠে খান। প্রাচীনকালের এই উৎসবের স্মৃতি আজকের পৌষ পার্বণের মধ্যে লুকিয়ে আছে। মধ্যযুগে বাংলা মঙ্গল কাব্যগুলিতে নানা প্রকার পিঠে এবং পিঠে গড়ার বিচিত্র কাহিনী রয়েছে। বর্তমানে এই পৌষ পার্বণ উৎসবের জৌলুস হয়তো অনেকটাই কমে গেছে, কিন্তু বাঙালির চিরন্তন এই উৎসব চিরন্তন ভাবেই থাকবে বাঙালির ঘরে ঘরে। হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট 12টি সংক্রান্তি তিথি পড়ে। সংক্রান্তি অর্থাৎ সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে গমন। মকর রাশিতে সূর্য গমন করে পৌষ মাসের সংক্রান্তিতে, যেটিকে বলা হয় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি। আমাদের বাঙালিদের কাছে যেটি পৌষ পার্বণ। এটি অত্যন্ত শুভ তিথি। এই দিনে বহু বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়, লক্ষ্মী নারায়ণের মূর্তি তুলে পুজো হয়, সত্যনারায়ণ এবং গোপালের পুজো হয়, সাথে সাথে সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো অনুষ্ঠান তো হয়েই থাকে। মকর সংক্রান্তি অন্যান্য সংক্রান্তি থেকে কেন এত মাহাত্ম্যপূর্ণ সেটি আগে একটু জেনে নেওয়া যাক। মকর সংক্রান্তি তিথিতে শুরু হয় দেবতাদের দিন, অর্থাৎ দেবতারা এই সময় ঘুম থেকে জেগে ওঠেন। দেবতাদের একদিন আমাদের মানুষদের কাছে 6 মাস, অর্থাৎ আগামী 6 মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় যে কোনো কাজকর্ম করার জন্য। পৌষ মাসে যেখানে শুভ অনুষ্ঠান যেমন বিয়ে, উপনয়ন, এই ধরনের শুভ অনুষ্ঠান, জমি ক্রয় বিক্রয় বা নতুন যে কোনো কিছু শুভ আরম্ভ, দোকান বা ব্যবসা নিষিদ্ধ ছিল, মকর সংক্রান্তির পর থেকে কিন্তু সবকিছুই করা যাবে। কারণ এই সময় দেবতারা ঘুম থেকে জেগে ওঠেন, তাই তারা আমাদের সকল কর্মে আশীর্বাদ করবেন। আজকের পর্বে জানবো মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে মা লক্ষ্মীর পুজো তো আপনারা করবেন। আপনার ঘরে আপনি 5টি জিনিস আনতে পারেন যা দেবী লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন এবং এই 5টি জিনিস লক্ষ্মীকে আকর্ষণ করে। আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আপনি মকর সংক্রান্তি তিথিতে কিনতে পারেন আপনার পুজোর স্থানে রাখার জন্য কুবের এবং লক্ষ্মী দেবীর একসঙ্গে থাকা ছবি বা মূর্তি। এরকম ছবি বা মূর্তি আপনারা দশকর্মার দোকান ছাড়াও যেখানে বিভিন্ন দেবদেবীর ছবি মূর্তি পাওয়া যায় সেখানেও পেয়ে যাবেন। মকর সংক্রান্তিতে এই রকম ছবি ঘরে আনা খুবই শুভ। কুবের দেবের ছবি বা মূর্তি ঘরে থাকলে মা লক্ষ্মী অত্যন্ত আনন্দিত হন। কুবের এই পৃথিবীতে সমস্ত সম্পদ, ধন সম্পদ, সুখ ঐশ্বর্যের রক্ষক। তাই কুবের দেব যেখানে থাকবেন সেই স্থানটি অবশ্যই পরিষ্কার রাখবেন। মা লক্ষ্মীর সাথে থাকলে আপনার সংসারে কখনো অর্থনৈতিক ক্ষেত্রে অসচ্ছলতা আসবে না। আরও একটি জিনিস আপনি করতে পারেন, এই দিনে আপনি আপনার ঘরে কড়িও আনতে পারেন। কড়ি দশকর্মার দোকানেই আপনি পেয়ে যাবেন। বিজোড় সংখ্যায় কড়ি আপনি কিনতে পারেন এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। দেবী লক্ষ্মীর জন্ম যেহেতু সমুদ্র মন্থন থেকে হয়েছিল এবং কড়িও পাওয়া যায় সমুদ্র থেকে। কড়ি অত্যন্ত শুভ। বলা হয় লক্ষ্মীর স্থানে কড়ি থাকলে সেটি দেবী লক্ষ্মীকে খুবই প্রসন্ন করে, তাই এই কাজটি আপনি করতে পারেন। তৃতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটি হলো মতি শঙ্খ। এটিও আপনি কিনতে পারেন। এটিতে অলৌকিক গুণ রয়েছে। মতি শঙ্খ সম্পদ আকর্ষণ করে, নেগেটিভিটি দূর করে। এটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আরও একটি জিনিস করুন, সেটি হলো পদ্ম বীজের মালা আনতে পারেন। মা লক্ষ্মীকে বলা হয় কমলা পদ্মালয়া, কারণ দেবী লক্ষ্মী পদ্মের আসনে বসে থাকেন। পদ্ম বীজের মালা দেবী লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন। এটিও আপনি আনতে পারেন এই দিনে এবং লক্ষ্মীর স্থানে আপনি রাখতে পারেন।
শেষে আরেকটি জিনিস আপনি কিনতে পারেন এই দিনে, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। ধনতেরাসে ঝাঁটা কেনার একটি চল রয়েছে অবাঙালিদের মধ্যে, আমাদের বাঙালিদের মধ্যেও এই চল রয়েছে। ঝাঁটা শুধুমাত্র ধনতেরাস নয়, মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতেও আপনি আপনার ঘরে আনতে পারেন। ঝাঁটার নেতিবাচকতা দূর করে এবং ঘরে শুভ শক্তির আবির্ভাব ঘটায়। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বহু স্থানে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে প্রথমে ঝাঁটার পুজো করা হয়। তাই আপনি মকর সংক্রান্তিতে এই কয়েকটি জিনিসের মধ্যে 5টি আনতে পারেন, বা যে কোনো একটি আপনি আপনার ঘরের জন্য শুভের জন্য, মঙ্গলের জন্য আনতে পারেন। শেষে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, সেটি হলো 1 চোখা নারকেল। এটি সব সময় পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। এই 1 চোখা নারকেল সাধারণত তন্ত্রশাস্ত্রে ব্যবহার করা হয়। তান্ত্রিকেরা এটি পুজোতে ব্যবহার করেন। আপনি মকর সংক্রান্তিতেও এটি আপনার ঘরে আনতে পারেন এবং এটি মা লক্ষ্মীর পুজোর সময় মাকে নিবেদনও করতে পারেন। সামান্য হলুদ এবং সেখানে একটুখানি সিঁদুর মিশিয়ে 5টি বা 3টি বেজোড় সংখ্যায়, অনেকে 7টিও দেন, মাঙ্গলিক ফোঁটা আপনি দিতে পারেন, অথবা একটি স্বস্তিক চিহ্ন বা শুভ মঙ্গল চিহ্ন এখানে আপনি আঁকতে পারেন। তারপরে দেবী লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। এই কাজগুলো করুন, দেখুন সারা বছর আপনার অর্থ কষ্ট দূর হবে, ধন ধান্যে পূর্ণ থাকবে আপনার সংসার। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।